বাংলাদেশের নজর ছিল, আমাদের বলা ভালো বিশ্বের নজর ছিল যে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছিল 2024-এর জুলাইয়ে, তারপর থেকে একের পর এক অশান্তির খবর এসেছে। সেই অশান্তি শান্ত হয়ে যেতে পারে, সেই অশান্তি থেমে যেতে পারে যদি নির্বাচিত সরকার আসে। তো নির্বাচিত সরকারের জন্য ভোট ছিল 300 আসনের মধ্যে 299 আসনে ভোট ছিল। কারা জিতবে? একদিকে জামাত ছাত্র জোট, আরেকদিকে বিএনপি। দেখা গেল বিএনপি ম্যাজিক ফিগার অর্থাৎ 151টা আসনের থেকে অনেক উপরে চলে গিয়েছে। 194টা আসনে জয়ী বিএনপি। তারেক রহমান তাহলে প্রধানমন্ত্রী হবেন, হয়তো খুব দ্রুতই ঘোষণা হয়ে যাবে, হয়তো আগামীকালই শপথ নিতে পারেন, এই খবর আসছে ঢাকা থেকে। কিন্তু ছাত্র জোট, জামাত ছাত্র জোট তারা অনেকটা পিছিয়ে রয়েছে। আমার সঙ্গে CNN নিউজ 18-এর সিনিয়র এডিটর পল্লবী ঘোষ সরাসরি ঢাকা থেকে রয়েছেন। পল্লবী, গত কয়েকদিন ধরে আমরা কথা বলছিলাম এবং আপনি আমাদের গ্রাউন্ড স্ট্যাটাস বলছিলেন। 3টে ফ্যাক্টর নিয়ে আমাদের কথা হচ্ছিল। এক হচ্ছে জেনজির ভোট, এক হচ্ছে মহিলা ভোট, এক হচ্ছে আওয়ামীর ভোট। কি মনে হয় আপনার, মহিলা ভোটে বাজিমাত হলো? একদম। যদি আপনি বিএনপির স্ট্র্যাটেজিটা দেখেন, ওদের প্রচারটা দেখেন, আর আমি ভোটিং দিনের দেখেছিলাম অনেক মহিলা লাইনে দাঁড়িয়েছিলেন, সবাই ভোট দিতে আসছিল। একটা কন্ট্রাস্ট আছে, জামাত যতই বলুক, জামাত যতই ক্লারিফিকেশন দিত কি ওরা কোনো দিন সারিয়া লকে ইমপ্লিমেন্ট করবে না, মহিলাদের ফ্রিডম পাবে, কিন্তু কোনো না কোনো সময় এই ফিলিংটা প্রচুর মহিলার মাথা ঢুকে গেছিলো কি যদি জামাত আসে আমাদের ফ্রিডম কি কম্প্রোমাইজ হবে। দ্বিতীয় কথা, বেগম খালেদা জিয়ার লেগেসি, ওটা কোনো না কোথাও সে হয়তো প্রথম প্রধানমন্ত্রী বাংলাদেশের, আর এইটা লোকদের মনে ছিল, আর এই জন্য মহিলারা বিএনপিকে এই জন্য ভোট দিতে চাইছিল। তো বিএনপির যা প্রচার স্ট্র্যাটেজিটা ছিল, মহিলা ভোট প্লাস যুবা ভোট, ইউথ ভোট, এই দুটো যদি আমাদের সঙ্গে থাকে তাহলে আমরা ইলেকশনটা জিততে পারবো। 211 নাগাদ ওদের সিট পেয়েছে, অ্যারাউন্ড 68 জামাত পেয়েছে। এই জন্য আমার মনে হয় বিএনপির 3টে পয়েন্ট স্ট্র্যাটেজিতে ওরা জিততে পারলো। ওয়ান, ওরা মহিলা ভোটরা, সেকেন্ড ও দ্বিতীয় হচ্ছে যত ইয়াং ভোটার্স আছে যাটাকে জেনজি ভোটার্স বলা হয়, আর তৃতীয় কথা ছিল যে লোকদের মধ্যে এই কনভিকশনটা ছিল যে তারিক আনওয়ার ওইটা করতে পারবে যেটা ওনার মা করতেন। তৃতীয় কথা হচ্ছে যে একটা ইকোনমিক রিকভারি, ইকোনমিক আপহিভাল, বিকাশের কথা যেটা বলা হয়, সেটা হয়তো বিএনপি আনতে পারবেন বাংলাদেশে। পল্লবী, আপনি তো এমন একটা রাত কাটালেন বাংলাদেশে, যে রাতে পুরো বাংলাদেশের মানুষ বোধহয় কেউ ঘুমোননি, কাউন্টিং নিয়েই ভেবে যাচ্ছেন। তো যখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে 151 টপকে গিয়েছে বিএনপি, ম্যাজিক ফিগার টপকে গিয়েছে, বোঝা যাচ্ছে জামাতের আর কোনো সুযোগ নেই, আর কোনো চান্স নেই, শক্তপোক্ত বিরোধী হয়েই থেকে যেতে হবে। আমি এই সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করবো আপনার থেকে, যে গ্রাউন্ড জিরো থেকে আপনি এটা কিভাবে দেখলেন? আমি এই মুহূর্তে আপনি দেখছেন আমি বিএনপির পার্টি অফিসের ঠিক বাইরে দাঁড়িয়ে আছি, আর এই অফিসের পেছনে থাকেন যে বিএনপির চেয়ারম্যান, একটা নতুন প্রধানমন্ত্রী তারিক আনওয়ার। জামাতের একটা স্টেটমেন্ট ইস্যু করা হয়েছে, যেখানে জামাত নিজের স্টেটমেন্টে এটা বলেছে যে ওরা এই ইলেকশনকে মানে না, কারণ এটা রিগিং হয়েছে, বিএনপি পুরো ইলেকশনসটা রিগ করেছে। আর আওয়ামী লীগের কথাও বক্তব্য হতো, আর কালকে শেখ হাসিনার স্টেটমেন্টও এসেছিল, ওনার বক্তব্য ছিল যে লোকদের এই ইলেকশনকে বয়কট করা উচিত, কেন আওয়ামী লীগকে ব্যান করা হয়েছিল। তো জামাত কোনোদিন এই ইলেকশন রেজাল্টটাকে মানবে না। ওদের এই বিশ্বাসটা ছিল যে এনসিপি, যেটা একটা স্টুডেন্ট অর্গানাইজেশনের পার্টি আছে, ওদের সাথে অ্যালায়েন্স করে ওদের লাভ হবে। আমি যেরকম কি সকাল থেকেই বলছি, একটা 40 মিলিয়ন ফার্স্ট টাইম ইউয়া ভোটার আছে, আর জামাতের ক্যালকুলেশনটা ছিল যে এই ইয়াং ভোটার্স আছে যাকে জেনজি বলা হয়, আর এই ইলেকশনটাকে জেনজি ইলেকশন বলা হয়েছিল বাংলাদেশে, ওনারা ভোট জামাতকে করবো, সেটা কিন্তু হয়নি। বেশিরভাগ ভোট গেছে বিএনপির জন্যে। এই জন্য এটা হচ্ছে জামাতের জন্য সেটব্যাক। তো জামাতের অফিসিয়াল স্টেটমেন্ট হচ্ছে এই ইলেকশনটা রিগ, এই ইলেকশন রেজাল্টটা আমরা মানব না। আমরা চাই যে একদিন বাংলাদেশে ভালোভাবে অবস্থা ভালো হোক, আর তাদের জন্য জামাতকে ফেরত আসতে হবে। পল্লবী, এই যে জেন জি ছাত্রদের মুভমেন্ট, সেই মুভমেন্টের পরে তারা নিয়ে এলেন মোহাম্মদ ইউনুসকে, নোবেল লরিয়েট মোহাম্মদ ইউনুসকে। আজ এই ভোটে সেই ছাত্ররা ধরাশায়ী। কি হবে মনে হয় আপনার ওখানে থেকে মানুষের সঙ্গে কথা বলে? ওরা মোহাম্মদ ইউনুসকে কী চোখে দেখছেন আজকের এই ভোটের পর? এরপরে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, মোহাম্মদ ইউনুসের ভবিষ্যৎ কী?
মোহাম্মদ ইউনূস হয়তো এখন মানে মোহাম্মদ ইউনূস অনেক প্ল্যাটফর্মে পাবলিকলি এটা বলেছেন কি আমি আর বেশি দিন ধরে করতে চাই না, আমাকে একটা ম্যান্ডেটের জন্য আনা হয়েছিল, একটা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট ছিল যখন শেখ হাসিনাকে বার করে দেওয়া হয়েছিল এখান থেকে। একটা ইলেকশন ওই মুহূর্তে হওয়া ভীষণ মুশকিল ছিল। দুটো জিনিস হয়েছে, এটা প্রথমবার এই ইলেকশন এরম হয়েছে যে একটা এটা ডিসাইড করা হলো যে কোন পলিটিক্যাল পার্টি এখানটা সরকার বানাবে। দ্বিতীয় কথা হচ্ছে একটা কনস্টিটিউশনাল রিফর্মের জন্য রেফারেন্ডাম, আর ওই রেফারেন্ডারে 75% ভোটস ইন ফেভার অফ ইয়েস গেছে, তো কনস্টিটিউশন রিফর্মসটাও আনা হবে। ইউনূস অ্যাডমিনিস্ট্রেশন নিজেকে একটা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট মেনেছে। আমার মনে হয় না মোহাম্মদ ইউনূস বেশি দিন হয়তো ঢাকাতে থাকতে পাবে। ওনার অফিস থেকে আমরা স্টেটমেন্ট নেওয়ার চেষ্টা করেছি, ওনার অফিস এখন কিছু বলছেন না, বাট সম্ভবত ও ফেরত চলে যাবেন। ও কোনোদিন বাংলাদেশে বেশি দিন থাকতেন না, ও বিদেশেই থাকতেন, এই জন্য হয়তো ও ফেরত চলে যাবেন। কেন ও চায় যে এখানটায় ওর থেকে গভর্নমেন্টটা ফর্মেশন হোক। এখনও আমাদের কিছু বলা হয়নি যে ওর থেকে কখন হবে তারিখ আনওয়ারে। তো মোহাম্মদ ইউনূসের সেন্সও একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে। উনি গ্রামীণ ব্যাংক এনেছিলেন, নোবেল লরেট, তো লোকদের মধ্যে একটা আশা ছিল যে ওই এক বছর যেটা যখন ও এখানে পাওয়ারে ছিল হয়তো ইকোনমিক রিকভারি একটু হবে, সেটা কিন্তু হতে পারেনি। কিন্তু স্টুডেন্টস যে ইউনিটির কথা হয়েছিল ওই স্টুডেন্টস ইউনিটিটা ভেঙে গেছে। কেন কিছুটা জামাতকে ভোট দিল, বেশিরভাগ বিএনপিকে ভোট দিল। এই জন্য আগের রাস্তা তারিক আনওয়ারের জন্য চ্যালেঞ্জ হবে যে এই ইউথরা যেটা ওনাকে ভোট দিয়েছে, মহিলারা যেটা ওনাকে ভোট দিয়েছে, ওদের বিশ্বাসটা কিরম রাখবে। ধন্যবাদ পল্লবী ঘোষ একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমাদের বোঝাচ্ছিলেন বাংলাদেশের মানুষ এখন কি ভাবছে, বাংলাদেশের মানুষ কি ভেবে ভোট দিয়েছেন। তারেক রহমান, তার কাছে বড় চ্যালেঞ্জ, যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন বাংলাদেশের জেন জিকে এগিয়ে নিয়ে যাবেন, কর্মসংস্থান, শুধু কর্মসংস্থান কেন, উন্নত প্রযুক্তি, তার পাশাপাশি মহিলাদের সুরক্ষিত রাখতে হবে, নিরাপদ রাখতে হবে, তাদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তারা যাতে কাজ করতে পারেন সেদিকটা দেখতে হবে, কৃষ্টি সংস্কৃতির ধারক বাহক হতে হবে। তারেক রহমানের কাছে বড় চ্যালেঞ্জ এখন, যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি রাখতে হবে। তো তারেক রহমান তাহলে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী, 17 বছর পর দেশে ফিরে বাজিমাত করলেন। এই তারেক রহমান হয়তো শপথ নেবেন খুব দ্রুতই প্রধানমন্ত্রী হিসেবে। এর মাঝে একটা আপডেট আপনাদের দিয়ে রাখতে চাইব, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদেরই পড়শি দেশ, যে পড়শি দেশের ভোটের দিকে কড়া নজর ছিল দিল্লির, পশ্চিমবঙ্গেরও তো বটেই। তো এই পড়শি দেশের ভোট, সেই ভোটে যখন তারেক রহমান জিতেছেন, বিএনপি জিতেছে, বিএনপির একটা স্টেটমেন্ট আপনাদের শোনাতে চাইব। বিএনপির পোল কোঅর্ডিনেটর বা পোল কোঅর্ডিনেশন কমিটির যে চিফ নজরুল ইসলাম খান, তিনি বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কনগ্র্যাচুলেট করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন, তাতে তারা সেই অভিনন্দনে তারা গর্বিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তো সেই এক্স হ্যান্ডেলে পোস্ট তুলে বলছেন যে আমরা গর্বিত যে একটা গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রের মাধ্যমে বা গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকারকে যে অভিনন্দন জানাচ্ছে তাতে তারা গর্বিত। পাশাপাশি বিএনপি আরও বলছে যে তারা বিশ্বাস করেন ভারত আর বাংলাদেশ, দুই পড়শি দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে। The relationship between two neighboring countries and the people of these two countries will be strengthened. We thank Prime Minister Narendra Modi for congratulating our leader Tariq Rahman. Democratic country is supposed to recognize the verdict of the people, and Mr. Narendra Modi has done this. We thank him. ভারত আর বাংলাদেশ দুই পড়শি দেশ, বন্ধুত্বপূর্ণ একটা পরিস্থিতি, যে পরিস্থিতি খারাপ হতে শুরু করলো 2024 জুলাই থেকে। জুলাই আন্দোলন, জুলাইয়ে ছাত্রদের, বৈষম্য বিরোধী ছাত্রদের মুভমেন্ট, শেখ হাসিনার দেশ ছেড়ে চলে যাওয়া, ভারতে এসে আশ্রয় নেওয়া, নির্বাচিত সরকার বিএনপি, এবার ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক কীরকম হবে। আমার সঙ্গে দেবাশিস নন্দী রয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। দেবাশিস বাবু, প্রথমে তো আপনার কাছে একটু বুঝে নিতে চাইবো যে তারেক রহমান তার যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বা নির্বাচনের সময় তিনি যা যা বক্তব্য পেশ করেছেন, তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো
দেশে ফিরিয়ে আনবেন শেখ হাসিনাকে, অর্থাৎ বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেন। বারবার বাংলাদেশ থেকে একই কথা বলা হয়েছে, শেখ হাসিনাকে ভারত কেন আশ্রয় দিয়েছে। আজ একটা গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার এসেছে, কোথাও ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে শেখ হাসিনার প্রত্যাবর্তন হবে কিনা সেটা কাঁটা হয়ে দাঁড়াচ্ছে না তো? প্রায় 4000-এরও বেশি কিলোমিটার আমরা সীমান্ত, স্থল সীমান্ত ভারত আর বাংলাদেশের মাঝখানে, এবং ভারত আর বাংলাদেশের মধ্যে কৃষ্টি সংস্কৃতির অনেক মিল রয়েছে। কিন্তু তারপরেও 2024-এর পর থেকে সম্পর্ক আস্তে আস্তে খারাপ হতে শুরু করে। ওপাশে ভারত বিদ্বেষের হাওয়ায় পালে হাওয়া দিতে শুরু করে বেশ কিছু সুবিধাভোগী মানুষ। দেবাশিসবাবু রয়েছে। দেবাশিসবাবু, এখন কি সবচেয়ে বড় ফ্যাক্টর শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে কি পাঠাবে না, তার উপর দুই দেশের সম্পর্ক নির্ভর করবে? দেখুন, এটা তো একটা ফ্যাক্টর, এবং এই দুটো দিক রয়েছে, একটা আইনি দিক, একটা রাজনৈতিক দিক। আইনি দিক হচ্ছে বন্দি প্রত্যর্পণ চুক্তি, যেটা ভারতের সাথে বাংলাদেশের রয়েছে। এবং বন্দি প্রত্যর্পণ চুক্তি থাকলেও ভারত হাসিনাকে পাঠাবে না ফেরত নিরাপত্তার কারণে, হয়তো অদূর ভবিষ্যতে পাঠাতে পারে। এটা রাজনৈতিক দিক, অর্থাৎ এন্টার বাংলাদেশের রাজনীতি এখন আবর্তিত হচ্ছে শেখ হাসিনা কবে প্রত্যাবর্তন করা হয় শেখ হাসিনাকে। এখন জামাতের যে চাওয়ার বিএনপি চাওয়ার মধ্যে একটু পার্থক্য রয়েছে। তারেক জিয়ার যেটুকু বক্তব্য শুনে, তার যে বার্তা শুনে বোঝা গিয়েছে, তিনি যদি ফিরিয়েও নেন তাকে ফাঁসিতে অন্তত ঝুলাবেন না, তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য হয়তো নতুন করে বিচার প্রক্রিয়া শুরু হতে পারে, কিছুটা নিরাপত্তা দেবে। এখন এটা তো আবার একটা দ্বিপাক্ষিক সম্পর্ক, মানে নেগেটিভ হওয়ার একটা। দেবাশিসবাবু, যদি লেজার এভিল তথ্য ধরি সেক্ষেত্রেও দেখতে গেলে এটা দেখতে হবে যে জামাত ঘোষিত ভারত বিদ্বেষী, বিএনপি ততটা নয়। কিন্তু 2001 থেকে 2006 সে সময়ে বিএনপির সরকার বাংলাদেশে, তখনও কিন্তু ভারতের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক ছিল না। এটার কারণ হচ্ছে, দেখুন, বিএনপি 2001 থেকে 2006-এর আগে ক্ষমতায় এসেছিল, তখন কিন্তু সম্পর্কটা খুব উষ্ণনা হলো, একটা ওয়ার্কেবল সম্পর্ক ছিল। তারপরে যে 2001 থেকে 2006 পর্যন্ত এই সময়কালে যেহেতু জামাত জোট সঙ্গী ছিল, যেহেতু জামাতকে খুশি করতে গিয়ে, তাদের কিছু দাবি মানতে গিয়ে সংখ্যালঘুদের উপর অত্যাচার, ভারত বিদ্বেষিতা, এগুলো দেখা গিয়েছে। এবং সেই সময়টি বাংলাদেশের সাংবাদিকদের পক্ষে সবচেয়ে বিপজ্জনক সময় ছিল 5 বছর। এবং সেই সময় দেখা যাচ্ছে যে অনেক ভারত বিরোধী যে জঙ্গি রয়েছে, উত্তর পূর্ব ভারতের অরবিন্দ রাজকুমার, অলোক চেটিয়া তাদেরকে আশ্রয় দিয়েছিল। এবং এটা অভিযোগ পাওয়া গিয়েছিল যে চিটাগাং বন্দরে বাইরে থেকে যে অস্ত্র আনা হয়েছিল বাইরের দেশ থেকে, সেটা উত্তর পূর্ব ভারতে চালান করার জন্য চক্রান্ত করা হয়েছিল। সেটা আমরা আনহ্যাপি ছিলাম। কিন্তু এখন এই যে তারেক জিয়াকে দেখছি, অনেকটা পরিণত তিনি, এবং তিনি যে ধরনের বক্তৃতা দিচ্ছেন এবং যেভাবে আশ্বাস দিচ্ছে যুব সমাজের প্রতি, ভারতের প্রতি, গণতন্ত্রের প্রতিষ্ঠানের প্রতি, নারীদের প্রতি, সেটা কিন্তু সত্যি খুব ভালো লাগলো আমার। আমি অনেকের সাথে কথাও বললাম ওখানে বাংলাদেশে, তারাও যারা অনেক হিন্দু ভোটার, তারা কিন্তু এবার বিএনপি কে ভোট দিয়েছে। এবং যে জামাত নাজিরাবাদের সেই আগুন, নাজিরাবাদের আগুনে ঝলসে মৃত্যু 21 জনের। সেই নাজিরাবাদের আগুন নিয়ে এবার পরিবেশ আদালতে মামলা, এবং এই পরিবেশ আদালতে যখন মামলা হচ্ছে তখন দেখা যাচ্ছে পরিবেশ আদালত রীতিমতো ক্ষুব্ধ, যেভাবে সেখানে জলা জমি বুঝিয়ে সেখানে নির্মাণ করা হয়েছে। পঞ্চায়েত কি করছিল, স্থানীয় প্রশাসন কি করছিল, আচ্ছা বিদ্যুৎ দপ্তর কি করছিল, ওখানে ইলেকট্রিক কানেকশন হলো কি করে? পরিবেশ আদালতের ক্ষোভের কারণ কি বলছে পরিবেশ আদালত জানবো। ইরন রয়েছে সরাসরি আমার সঙ্গে। ইরন, অতএব দেখো, ইতিমধ্যেই যে খবর সেটা হচ্ছে যে আমরা নিজের বাংলা, আমরা কিন্তু এই যে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, সেই সংক্রান্ত জমিতে বেআইনি নির্মাণ বছরের পর বছর হচ্ছে, সেই সংক্রান্ত খবর আমরা নিয়মিত প্রতিবেদনে তুলে ধরেছি। তো তারপরে যেটা আমরা ইতিমধ্যে জানা যাচ্ছে, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই মামলা হয়েছে। গত 2 তারিখ একটি গ্রিন ট্রাইব্যুনালে মামলা হয়। পরিবেশবিদ অঙ্কুর শর্মা তিনি একটি মামলা করেন, এবং সেই মামলায় তিনি যে বিষয়টি তুলে ধরেন যে এই যে জমিগুলো রয়েছে, এই জমিগুলো কি করে ভরাট হচ্ছে, এবং পাশাপাশি একের পর এক পারমিশনই বা কি করে পাওয়া যাচ্ছে।
এই সংক্রান্ত বিষয় কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন এবং আদালতে অ্যাপিল করা হয় এবং তারপর 5 তারিখ শুনানি হয়। সেই শুনানিতে গ্রিন ট্রাইব্যুনালের আদালত তারাও কিন্তু প্রশ্ন তুলেছেন যে কি করে এই ওয়েটল্যান্ড জলাভূমি, যে জলাভূমিতে কোনোভাবেই বেআইনি নির্মাণ করা যায় না, সেখানে কি করে একের পর এক নির্মাণ হচ্ছে, স্থায়ী নির্মাণ হচ্ছে, রাস্তা হচ্ছে, বিদ্যুৎ দপ্তর তাদের লাইন দিচ্ছে, অগ্নি সেভিং যে ইউনিট তারা কাজ করছে, এগুলো কি করে লাইসেন্স এবং হচ্ছে। ইরন এখানে একটা বিষয় রয়েছে, আমরা বারবার করে দেখিয়েছিলাম, এটা প্রথম নয়, বারবার আমরা দেখিয়েছিলাম যে এখানে এই নির্মাণ বন্ধের জন্য এলাকার মানুষ তারা পিটিশন দিয়েছেন, তারা থানায় জানিয়েছেন, হ্যাঁ, ওয়েটল্যান্ড অথরিটিকে জানানো হয়েছে, একটা সময়ের পরে এফআইআর করাই বন্ধ হয়ে গিয়েছে। আজ তো বোধহয় পরিবেশ আদালত তা নিয়েও কথা বলেছেন যে জলাভূমি যাতে না বোঝানো হয় তা নিয়ে বারবার নির্দেশ দেওয়ার পরেও কি করে জলাভূমি বোঝানো হচ্ছে। একদমই, দেখো, বিভিন্ন দপ্তর সহ সবচেয়ে বেশি প্রশ্নের মুখে কলকাতা ওয়েটল্যান্ড কর্তৃপক্ষ, যাদের কাজ রক্ষা করা, তারা কি করে এই রক্ষা করার থেকে বিরত থাকছেন। যেটা আমরা দেখিয়েছিলাম, নিশ্চয়ই দর্শকদেরও মনে আছে, 2021 সালের পর থেকে তারা এফআইআর করা বন্ধ করে দিয়েছিলেন কোনো অজ্ঞাত কারণে। এই যে কর্তৃপক্ষ যাকে রক্ষা করার দায়িত্ব, তারা যদি রক্ষা না করে, বা তাদের ভূমিকা কি সেই নিয়ে যেমন প্রশ্ন উঠছে, এবং অবশ্যই তাদের মনিটরিং করার কথা, সেই প্রশ্ন কিন্তু পরিবেশ আদালত তুলছেন। এবং সেই কারণেই তারা কিন্তু যে নির্দেশ দিয়েছে, পরবর্তী শুনানি 8 তারিখ রয়েছে, তবে তার আগে সংশ্লিষ্ট সব দপ্তরকে, রাজ্য সরকারের যে দপ্তরগুলো এই সংক্রান্ত মামলায় রয়েছে, তার মধ্যে অবশ্যই ভূমি রাজস্ব রয়েছে, পরিবেশ দপ্তর রয়েছে, তাদেরকে বিদ্যুৎ দপ্তর রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু 1 মাসের মধ্যে তাদের বক্তব্য জানাতে হবে কি করে এই নির্মাণ হচ্ছে এবং এই বেআইনি নির্মাণ কেন রোকা যাচ্ছে না, পুরো বিষয়টি জানা হবে। তবে পরিবেশবিদরা আশাবাদী, যেহেতু তারাও কোর্ট এখানে হস্তক্ষেপ করেছে, তারা আশাবাদী আগামী দিনে হয়তো তাদের পক্ষে পরিবেশ রক্ষার স্বার্থে কোনো রায় আসবে বলে তারা আশা করছে। ধন্যবাদ। এখানে যেহেতু পার্মানেন্ট কনস্ট্রাকশন অ্যালাউড নেই, সেই জন্য এই লাইন সার্চরা কি করছে, ওয়েটল্যান্ড গুলোকে ভরাট করে তার উপরে টেম্পোরারি শেড রকম স্ট্রাকচার কনস্ট্রাক্ট করছে। এই যে গ্রাম পঞ্চায়েত ছেদায়া 2 গ্রাম পঞ্চায়েত, এর আগেনস্টে আগেও আমি অ্যারাউন্ড 88 একর্স অফ ল্যান্ড ফিল আপ হয়েছিল, তার আগেনস্টে আমি এনজিটিতে মামলা করেছিলাম, যেটা এখনো পেন্ডিং। তারপরে এই যখন ওয়াও মোমোতে আগুন লাগলো, আমি দেখলাম যে সেম গ্রাম পঞ্চায়েত সেম টাইপ অফ কনস্ট্রাকশন হয়েছে, তারপরে বাধ্য হয়ে আমাকে মামলা করতে হলো। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি যে আছে, সে কমপ্লিটলি ডিফাঙ্ক্ট, মানে 2 বছর 3 বছর পর 1-2 বাড়ি ভাঙা হয়, কিন্তু এই 2-3 বছর মধ্যে 200-400 বাড়ি নতুন তৈরি হয়ে যাচ্ছে। যদি এইগুলো চলতে থাকবে, তাহলে এই ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড, যাকে আমরা কিডনি অফ কলকাতা হিসাবে দেখি, এটা পুরোই শেষ হয়ে যাবে। এখন অনারেবল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল নোটিশ ইস্যু করেছেন রেসপন্ডেন্টদেরকে, অর্ডার মধ্যে আছে কি রেসপন্সেস মে বি ফাইল্ড উইদিন 1 মান্থ। 8ই এপ্রিলে এই ম্যাটারটা আবার গ্রিন ট্রাইব্যুনালের সামনে লিস্টিং করা হবে। পরিবেশ নিয়ে যারা চর্চা করেন তারা জানেন রামসার ওয়াটার প্রজেক্ট এই পূর্ব কলকাতার বিস্তীর্ণ জলাভূমি, আন্তর্জাতিক স্বীকৃতি বিশিষ্ট। যে জলাভূমি রক্ষা করার জন্য পূর্ব কলকাতা ওয়েটল্যান্ড অথরিটি রয়েছে, এই জলাভূমি আস্তে আস্তে বোঝানো শুরু হয়েছিল। স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে সেই জলাভূমি বোঝাচ্ছে কারা, জানার পর এফআইআর হয়েছে, একের পর এক এফআইআর হয়েছে। একটা সময়ের পরে দেখা গেল পূর্ব কলকাতা ওয়েটল্যান্ড অথরিটি নিষ্ক্রিয় হয়ে পড়লো, জলাজমি বোঝানো চলতেই থাকলো, নির্মাণ চলতেই থাকলো। আমরা বারবার এই ছবি দেখিয়েছি, এই খবর দেখিয়েছি, দেখাতে থাকবো যতদিন সুরাহা না হয়। নরেন্দ্রপুরের নাজিরাবাদে পূর্ব কলকাতা জলাভূমির বিস্তীর্ণ অঞ্চল, এই জলাভূমিতে দেদার বেআইনি নির্মাণ, এ নিয়ে একের পর এক এফআইআর, কখনো সোনারপুর থানায়, কখনো নরেন্দ্রপুর থানায়, কখনো আবার আনন্দপুর থানায়। এতে অনেকের নামও উল্লেখ করা হয়। অভিযোগ, এত এফআইআর এর পরেও কোনো পদক্ষেপ করা হয়নি। অসীম মন্ডল আছে, হ্যাঁ, লোকাল প্রমোটার, উনি বেশি প্রত্যেকটা গোডাউনের পিছনে ওনার হাত আছে, নাম দিয়ে কমপ্লেন করা আছে। থানা পুলিশ কিছু ব্যবস্থা নেয় না? থানা তো খুদ সেখানে দাঁড়িয়ে থাকে, থানা গার্ড দিয়ে কাজ হচ্ছে, তাহলে আর প্রোটেকশনটা দেবে কি? বিস্ফোরক অভিযোগ করছেন কি? একদম, যা দেখছি তাই বলছি, কোনো অ্যাকশন নেই। এই দেখুন, এটা নরেন্দ্রপুরের নাজিরাবাদের স্যাটেলাইট ছবি।
1985 সালের। নরেন্দ্রপুরের খেয়াদহ এলাকায় তখন বিস্তীর্ণ জলাভূমি। এরপর ধীরে ধীরে ছবিটা বদলাতে শুরু করে। জলাভূমিতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেআইনি নির্মাণ। যত দিন গিয়েছে তত জলাভূমি বুঝিয়ে করা হয়েছে বেআইনি নির্মাণ। এবার দেখুন 2025 সালের ছবি। ভালো করে দেখুন, 1985 সালে পূর্ব কলকাতা জলাভূমি ছিল সবুজে সবুজ, আর এখন 2026-এ সেখানে একের পর এক নির্মাণ। এদিকেও জলাভূমি ছিল। এই তো হ্যাঁ পুরো পুরো হ্যাঁ, এই যে কারখানা। হ্যাঁ সব জলা তো ভেড়ি ছিল জলা কিন্তু রুলস বলছে বাস্তুতন্ত্র ঠিক রাখতে গেলে জলাভূমি ভরাট করা যায় না। সেটা পয়সাতে সব কিছু হচ্ছে। হ্যাঁ, পয়সাতে সব কিছু হচ্ছে। একের পর এক বেআইনি নির্মাণ। এ নিয়ে 350-র বেশি এফআইআর, তবু কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। এও অভিযোগ 2021 সালের পরে থানায় আর অভিযোগই জানায়নি পূর্ব কলকাতা ওয়েটল্যান্ড অথরিটি। এখন পুলিশকে বলছে তুমি এফআইআর করো। পুলিশ পড়েছে মহা সমস্যায়। পুলিশ বলছে আমার টেকনিক্যাল কোনো নোহাও নেই, আমার পক্ষে আমার অথরিটিও নেই, আমি কিসের ভিত্তিতে এফআইআর করবো? এফআইআর এর ভিত্তিতে তারা একটা ইনভেস্টিগেশন করতো বা করতো না, অ্যারেস্ট করতো। করেনি। তার বড় কারণ হচ্ছে এখানে যারা ভাঙছেন তারা প্রত্যেকেই রাজনৈতিকভাবে বা বিভিন্ন সময় ক্ষমতাবান দুর্বৃত্ত, তাদেরকে ধরা যাবে না। 2021 সাল, পরিবেশ দপ্তরে অভিযোগ জানান পার্থসারথী ভৌমিক। বেশ কয়েকজনের নাম উল্লেখ করেন। অভিযোগ তাদের একাধিক বেআইনি নির্মাণ রয়েছে পূর্ব কলকাতার বিস্তীর্ণ জলাজমি জুড়ে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি বলে দাবি। আমাদের এজ এ ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি, তার তো মোটো হচ্ছে তাকে রক্ষা করা। এরকম নয় যে গোডাউন কেউ করলো, তারপর আমি খবর পেলাম, তারপরে বিভিন্ন দপ্তর বিভিন্ন জায়গার পারমিশন, এসডিও, বিডিও, ডিএম অফিস করে টোরে এইসব করে আমি এগুলোকে ডেমোলিশন অর্ডার করাবো। তো ইট ইস এ লং প্রসেস। এই প্রসেসটাতে একদম ওয়াকিবহাল হয়ে গেছে গোডাউন ওনাররা। এফআইআর হবে, আর এরপরে আবার সেই বিভিন্ন ইনভেস্টিগেশন কোয়ারি হবে, এরপরে বন্ধ থাকবে। ওয়েটল্যান্ড তো রক্ষা হলো না। নিউজ 18 বাংলা। হেডলাইন।